প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে তারেক রহমান, প্রত্যাশা অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, 18 জনই বাংলাদেশি, জড়িত সন্দেহে সুদানের 2 পাচারকারী আটক। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে এসে তিনি এই কথা বলেন। রাস্তা স্বাভাবিক রাখলেই কেবল পল্টন অফিসে আসবেন বলেও জানান তিনি। সরকার প্রধানকে স্বাগত জানাতে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ঢল নামে হাজারো নেতাকর্মীর। শনিবার দুপুরে তপ্তরোদ উপেক্ষা করেই জনসমুদ্রে রূপ নেয় নয়াপল্টন এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সামনে পেতে উচ্ছ্বাস বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সরকার গঠনের পর প্রথমবার চেনা পথ নয়াপল্টন কার্যালয়ে আসছেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্টি আসবেন, নিঃসন্দেহে আমাদের কাছে একটা আনন্দের বিষয়। আমাদের যে 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা, আমরা যে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি, আমাদের কর্মীদের যেন মূল্যায়ন করা হয়। জনগণের ভোটে যদি কেউ নির্বাচিত হয় তাহলে আসলে দেশের উন্নয়ন হয়, সেটা আসলে প্রমাণ এক মাসের মধ্যেই তার প্রমাণ রেখেছে। সন্ধ্যা 7:30টার দিকে দলীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেন তিনি। রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের বিনয়ী থাকার আহ্বান জানান। একই সঙ্গে মানুষের দুর্ভোগ হয় এমন যে কোনো কাজ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। বলেন, বিএনপি ও সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নতুন বাংলাদেশ গড়ার যাত্রা যেন সফল হয়, সেই বার্তাই প্রতিধ্বনিত হলো নয়াপল্টনের প্রতিটি কোণ থেকে। দীর্ঘ প্রায় 2 দশক পর দেশে ফিরে হয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার এসেছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। তার এই আশাকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ছিল উচ্ছ্বাস। তাদের আশা, তারেক রহমানের হাত ধরে বিনির্মাণ হবে একটি সচ্ছল বাংলাদেশ। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে যাত্রাকালে ভূমধ্যসাগরী নৌকাডুবিতে অন্তত 22 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি নাগরিক। দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, টানা 6 দিন সাগরে ভেসে থাকার পর তীব্র ঠান্ডা, খাদ্য ও পানির অভাবে তাদের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মানব পাচারকারীরা নিহতদের মরদেহ সাগরে ফেলে দেয়। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও 26 জনকে। তাদের মধ্যে 21 জন বাংলাদেশি, 4 জন দক্ষিণ সুদানের এবং 1 জন চাদের নাগরিক। জানা গেছে, 48 জন যাত্রী নিয়ে নৌকাটি গত 21 মার্চ তব্রুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ সুদানের 2 মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধের 1 মাস পেরিয়েও থামেনি পাল্টাপাল্টি হামলা, বরং আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ। প্রথমবারের মতো ইরানের পক্ষে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানতে প্রণালীও এখন ঝুঁকির মুখে। হরমুজ প্রণালীর পর বিশ্ব বাণিজ্যের অন্যতম এই রুট বন্ধ হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী ঘিরে নিজেদের আধিপত্যের জানান দিচ্ছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও। চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বড় সামরিক চ্যালেঞ্জ তৈরি না হলেও হুথিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন হামলা শুরু করে, তবে এর প্রভাব হবে ভয়াবহ।
কারণ ইরানের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চরমে উঠেছে। সরবরাহ কম থাকায় দেশে দেশে জ্বালানি তেল নিয়ে চলছে হাহাকার। এমন অবস্থায় লোহিত সাগরে বাবে আল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে পণ্যবাহী জাহাজগুলোকে আফ্রিকার দূরবর্তী পথ দিয়ে ঘুরে যেতে হবে, যা বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় ও সময় আরও বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে বাণিজ্য সচল রাখা নিয়ে নয়া উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই নৌরুটটির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সেই সঙ্গে সংস্থাটি সতর্ক করেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়িয়ে দেবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। ইরানের বিভিন্ন স্থাপনা এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ায় ফের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটোকে কাগজে বাঘ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও সংস্থাটি তার প্রত্যাশিত সহযোগিতা দেয়নি। আসমাতুলি, নিউজ 24। মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে 56তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সভাপতি মফিজুল আলম মফিজ, আনোয়ার হোসেন লিপু সহ আরও অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া এবং প্রজেক্ট 10 টাকা। শুক্রবার বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার রিয়াম ও প্রজেক্ট 10 টাকার যৌথ উদ্যোগে গাজার ক্ষতিগ্রস্ত বসতিগুলোতে খাবার বিতরণ করা হয়। রিয়ামের ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান জানান, গাজার সংঘাতে উপত্যকাটির চলমান খাদ্য সংকট মোকাবেলায় রমজানের শেষ দিকে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। মালয়েশিয়া ও বাংলাদেশে যৌথভাবে ফান্ড সংগ্রহের পর প্রজেক্ট 10 টাকার সহায়তায় কাজটি সম্পন্ন হয়। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রবাসীদের মাঝে এখনও বিরাজ করছে ঈদের আমেজ। বৈশ্বিক অনিশ্চয়তা ও উদ্বেগের মাঝেও তারা ধরে রাখতে চাইছেন উৎসবের উচ্ছ্বাস এবং মিলনমেলা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে অস্থিরতার ছায়া থাকলেও সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের আমেজ এখনও প্রাণবন্ত। পরিবার, পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে আমরা যেভাবে করি, নিজেদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে নিয়ে, সেভাবে সম্ভব না হলেও এই প্রবাসের মাটিতে এই ঈদটাকে সেভাবে পালন করছে। আমাদের এখানে এই সরকার আমাদেরকে অনেক নিরাপত্তা দিচ্ছে। নতুন পোশাক, সুস্বাদু খাবার আর নানা আয়োজনে উৎসব উদযাপন করছেন তারা। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস এবং পরিবারগুলোর মিলন মেলায় উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারদিকে। তারা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি যতই উদ্বেগজনক হোক, জীবন থেমে থাকে না। তাই সব শঙ্কা ও দুশ্চিন্তার মাঝেও ঈদের আনন্দ ধরে রাখতে চান তারা। দেশে যাওয়ার ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, যেহেতু ফ্লাইট শিডিউল ঠিক ছিল না। তারপরও এখানে যারা ঈদ উদযাপন করেছে তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে। আমরা যারা প্রবাসী আছি, আমরা সকলে একে অপরকে ভাই, চাচা, মামা, সবাই আত্মীয় স্বজন মনে করি আমরা সেই ঈদটা পালন করি। বিশ্বজুড়ে অস্থিরতার ছায়া থাকলেও সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ এখনো অটুট রয়েছে। পরিবার, পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে সীমিত বিমান সূচির কারণে অনেকে এবার দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি। তবুও প্রবাসে একসঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন রেমিট্যান্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ঈদের ছুটির পর আবারও বসেছে সরকারি দলের সংসদীয় সভা, যেখানে তেল সংকট ও জাতীয় ইস্যুতে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বার্তা। সংসদ কার্যক্রমে প্রযুক্তিগত জটিলতা ও এমপিদের আবাসন নিয়েও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এদিকে সরকার বলছে জ্বালানি ও কৃষি খাতে স্থিতিশীলতা ধরে রাখতে প্রস্তুতি রয়েছে আগে থেকেই। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি সংসদীয় দলের সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে অভিযান চালানো হবে, যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। আমাদের পরিকল্পনা এবং জনমনে স্বস্তি দেয়া, বিশেষ করে এই সময় হচ্ছে বুড়ো মৌসুমের ভরপুর সময়, যাতে কৃষি উৎপাদনে কোনো সংকট না হয়। এর আগে শনিবার বেলা 11টায় শুরু হয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্যদের জন্য কোথায় থাকবেন এবং চিকিৎসা ফ্যাসিলিটিস এই বিষয় নিয়ে আলোচনা করেছে। যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট ছিল তাদের কাছাকাছি রাখা। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের মতো বর্তমান সরকার ও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এই প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় এনসিপির সাধারণ সভায় এমন হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা, সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। অন্য এর যদি কোনো ব্যত্যয় ঘটে এবং তারা যদি এই ধরনের সাংবিধানিক দোহাই দেয়, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এইটা রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে এবং তখন এই জিনিস আসলে রাজপথে গড়াবে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।